হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। তোমরা কেমন আছো? আজকে বছরের প্রথম দিন, মানে বছরের প্রথম দিন না, আজকে বছরের শেষ দিন। কালকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালকে জানুয়ারি মাসে 1 তারিখ, তাই না বলো? তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, ভালো আছো। আর নতুন বছর তোমাদেরকে, নতুন বছর তোমাদের তোমাদের সবাইকে, যে যেখানে আছো, আমার দাদাভাই দিদিভাই ভাই বোন যেখানেই আছে, সবাইকে সবাইয়ের জন্যে, নতুন বছরের জন্যে আমার অনেক অনেক শুভেচ্ছা। বড়রা যারা আছে তাদের অনেক অনেক প্রণাম, আর ছোটরা যারা আছে আমার অনেক বুক ভরা ভালোবাসা নিও। তো যাই হোক, তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। তো বন্ধুরা, আমি যে কাজের কথা বলেছিলাম, গিয়েছিলাম একটা জায়গায় কাজের জন্য, জানো তো। কিন্তু সেখানে মেসে রান্না বলেছে, রান্নার কাজ মেসে। যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার মেসে রান্না করা 10 জন লোকের রান্না, তারপরে কাঠ দিয়ে করতে হবে বলেছে। এবার আমি তো কোনোদিন করিনি কাঠ দিয়ে, আর তার থেকেও যারা 10 জন, মানে মেসে ছেলেদের রান্না, তো কোনোদিন করিনি। আর করতে পারবো না সেটা না, কিন্তু সারাদিন মানে দুবেলা, সকালবেলা যেতে হবে। আর আমার বাড়ির থেকে, ওটা হলো নাগের বাজার, আমার বাড়ির থেকে তোমার অনেকটাই দূরে। এবার অনেকটা দূরে বলতে 20-25 মিনিট মানে 30-35 মিনিট লাগবে আর কি। তো যেতে আসতে গাড়ি ভাড়া অনেকটা। আমার মুখটাও একটু ফোলা ফোলা লাগছে না, গালগুলো, আসলে আমার টনসিলটা আবার ফুলেছে গো, তার জন্য এরকম লাগছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো আমি ওটার জন্যে আর কি কালকে কথা বলে দেখলাম। আমার বোন থাকে তো নাগের বাজার, বোনের বিয়ে হয়েছে, ওকে বলেছিলাম একটা কাজের জন্যে। তো বলছি, কেন দিদি কাজ করবি, তোর শরীরের অবস্থা ভালো না? আমি বলছি, কিছু করার নেই রে, আমার মেয়ের তো পড়ার টিউশন দিতে হবে। এবার টিউশন দিতে গেলে আমার তো না হলে হবে না, তো সেই জন্যে। তো ওই বললো, এবার আমার না যেতে আসতে বন্ধুরা 10,000 টাকা বলেছে স্যালারি দেবে, কিন্তু আমার 6,000 টাকা গাড়ি ভাড়া চলে যাচ্ছে মাসে। মানে যেতে আসতে 100 টাকা, যেতে আসতে 100 টাকা, মানে যেতে আসতে 100 টাকা। তো সকালে যদি যেতে আসতে 100 টাকা, আবার বিকালেও যেতে আসতে 100 টাকা, 200 টাকা যাবে না? সকালবেলা 8টার সময় যেতে হবে, আবার বিকালবেলা যেতে হবে ওই 6টার সময়। এবার সব থেকে যেটা বড় কথা, গাড়ি ভাড়া তো আছে মাসে 6,000 টাকা। আর তারপরে আমার মেয়েকে আমি সারাদিন রেখে বন্ধুরা কিভাবে যেতে পারবো? তো আমি তোমাদেরকে বলছি, কি করা যায় বলো তো? আমি তো মানে টেনশানে আর সহ্য করতে পারছি না। মানে মাথার মধ্যে সবসময় ঘুরছে, আমি কি করব। আমার কাছে এখন শোনার কোনো জিনিসও নেই যে আমি আবার মতুর ফাইন্যান্সে দিয়ে বা বিক্রি করে দিয়ে আমি মেয়েকে পড়াবো। এই তো দেখো, এই যে কালকের থেকে শুরু হবে মেয়ের, জানুয়ারি মাস পড়ে গেল, শুরু হবে মক টেস্ট। মানে কি স্যারেরা নেয় আর কি অনলাইনে। তো এর জন্য আলাদা প্রিপারেশান নিতে হয়, পেপার টেপার নিতে হয়, মক টেস্ট অনলাইনে পেপার আনতে হয়, তার জন্য আলাদা টাকা লাগে। তো আমি যে কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। মানে মাথার মধ্যে কোনো কাজ করছে না গো, কি করব। আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো না, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো, টনসিলটা ফুলেছে, এখানে বুঝতে পারছো একটা ওষুধের যে কালো স্পটের মতন পড়ে গেছে, দেখো একটা কালো স্পটের মতন পড়েছে। তারপরে আবার ফুলেছে গলাটা। এমনিতে থাইরয়েড আছে, সুগার আছে, তার মধ্যে এত বড় একটা সার্জারি হয়েছে। তো আমার অনেক সমস্যা, আমার এত সমস্যা থাকতেও আমি নিজে প্রচুর পরিশ্রম করি, কিন্তু এখন যে সমস্যাটা আমি কিছুতেই মেটাতে পারছি না। একটা দিদিভাই বলেছে যে স্যারের কাছে পড়াচ্ছ, এতদিন পড়েছে মেয়েটার, এখন টাকা দিতে পারছি না। হ্যাঁ গো দিদিভাই, সবাই তো সমান না বলো। আমি ওনাকে খারাপ বলবো না, উনি একজন স্যার, একজন শিক্ষক, ওনার উচিত ছিল। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে স্যার, সবার থেকে যেটা নিচ্ছেন প্রথম দিকে আর কি, যখন আমার মেয়েকে পড়াতে দিই, তখন বলেছিলাম যে স্যার, গলাটা অসুবিধা হচ্ছে কথা বলতে, গলাটা আবার বেড়েছে আমার টনসিলটা। তখন আমি বলেছিলাম, স্যার সবার থেকে যেটা আপনি টাকাটা নেন, আমার থেকে অন্তত একটু কম নেবেন, কেন আমার তো কেউ নেই, তো আমার ফিসটা দিতে একটু অসুবিধাই হবে এতটা। তবু উনি বলেছিল, না আমাদের এখানে একটা ফিস দিতে হয়। এবার ওনার কিন্তু অনেক বন্ধুরা, ওনার কিন্তু একটা দুটো স্টুডেন্ট না, প্রচুর স্টুডেন্ট, উনি একটা কোচিংয়ে পড়ায়, আর তার থেকে উনি একজন স্কুলের স্যার। তো যাই হোক, আর আমার মেয়ে তো এখন যেহেতু নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো ওই স্যারটা ভালো শুনে আমি দিয়েছিলাম গো। লাইফ সায়েন্সের মানে বায়োলজিটা, আর কেমিস্ট্রি, ফিজিক্স,
উনি পড়ায় না, উনি শুধু ফিজিক্সটা পড়ায়। আর ফিজিক্সটা তোমরা জানো কতটা টাফ আছে। যারা আর কি যাদের ছেলে মেয়েকে এই যে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তারা জানো যে কীরকম খরচা, কত কি লাগে, কত স্যারেরা ফিজ নেয়, সবই জানো। আমি মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। আর তাছাড়া বন্ধুরা, সবথেকে একটা বড় কথা কি বলো তো, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, আমিও তোমাদের সরাসরি দেখতে পাচ্ছি না। শুধু এই যে সোশ্যাল মিডিয়ায় এসেছি তাই তোমরা আমাকে চেনো, কিন্তু তোমাদের সাথে আমার মিথ্যা কথা বলে লাভটা কী? আর মিথ্যা কথা আমি কেন বলবো? আমার সন্তোষীমা যদি থাকে, আমি সত্যি বলছি, সন্তোষীমার দিব্যি দিয়ে, কোনো মিথ্যা কথা, কোনো সিম্পাথি, কিচ্ছু না। অনেকে বলে না যে সিম্পাথি পাওয়ার জন্য, না গো, আমি সত্যি খুব অসহায়। আমার মেয়ের পড়াটার জন্য আমি এতটা চেষ্টা করছি, এতটা কষ্ট সহ্য করছি বন্ধুরা, কিন্তু এখন এই সময় এসে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আগের বছরে আমার মেয়ে চান্স পেয়ে গেছিলো, যদি এই ঝামেলাটা না হতো তাহলে আমার মেয়েকে আর কিছু প্রবলেমে পড়তে হতো না। এখন নতুন করে আবার সে ভর্তি টর্তি সব করেছি, অনেক টাকা লোন নিয়েছি গো। মানে ওই যে বন্ধন থেকে 1.5 লাখ নিয়েছি, প্লাস মোদির একটা লোন আছে না, মোদি যোজনা, ওটার থেকে নিয়েছি। তারপরে অনেকগুলো ধার আছে। এই যে ঘর করেছিলাম, থাকার ঘর ছিল না তো আমাদের, আমরা তো এমনি প্লাস্টিক, মানে সেই বড় বড় তিরফল বলে না, ওগুলোটা নিয়ে থাকতাম আগে। মা মেয়ে কি থাকা যায় বলো ওইভাবে বাইরে? তারপরে আমাদের তো জানো কীরকম শত্রু আছে নিজেদের। তো সেই জন্যে বন্ধুরা, আমি সরকারি ঘরটা অনেক কষ্ট করে, তখন যেন 40,000 টাকা জমা নিয়েছিল। আমার পক্ষে 40,000 টাকাটা দেওয়া অনেকটা টাফ গো। তো তখন আমি লোন তুলে দিয়েছিলাম। তো সেই সব শোধ করতে সোনা জিনিস যে কটা ছিল মধুর ফাইন্যান্সে দিয়েছি। আর তাছাড়া শুধু মেয়েকে তো আকাশে ভর্তি করলে এটা না, ও ছাড়া ওদের আরও টাকা লাগে। আজকে এটা, কালকে ওটা লাগতেই থাকে। এই খরচা তো আমি মানে পেরে উঠছি না গো, কী করব? তাই আমার মনে হলো যে তোমাদেরকে বলা উচিত, তাই বললাম বন্ধুরা। তো মেয়েকে যদি সারাদিন আমি রেখে যাব বাড়িতে, আমি সেটাও যেতে পারবো না, কোনো সেফ থাকবে না আমার মেয়ে। কেন আমি জানি আমার মেয়েকে আমাকে এমনিতে মারতে চায় আমার শ্বশুরবাড়ির লোক। তো এই জন্য মেয়েকে আমি একা রেখে যেতে পারবো না। কেন, যখন এর আগে একটা বাড়িতে বড় ঝামেলা হয়েছিল, সেই ভয়ে আমি সবসময় টেনশনে থাকি। এই জন্য আমি সেলাইয়ের কাজ করি, বাড়িতে সেলাই নিয়ে আসি, ওখানে গিয়ে যেটুকু সময় করে আসি ওইটুকুই। তার জন্য আমি বললাম বোনকে যে আমার জন্য একটা এমন কাজ দেখ, 6 ঘন্টার মধ্যে ডিউটি, যাতে আমি বিকালবেলা এই 7টার দিকে 6টার দিকে গেলাম আর 8টা 9টার মধ্যে চলে আসবে, এরকম। মানে 2-3 ঘন্টার মধ্যে যদি একবেলা রান্নার কাজ পাওয়া যায়, তাহলে একবেলা রান্নার কাজ আমাদের এখানে 6-7 হাজার টাকা 8 হাজার টাকা দিয়ে দেয় বন্ধুরা। এরকম যদি পাই তাহলে আমার অন্তত মেয়েকে টিউশন ফিসটা আমি দিতে পারবো। তো আমি আবার নিজের দিকে তাকাচ্ছি না, আমি মেয়ের কথা ভাবতে ভাবতেই তো আমি শেষ হয়ে গেলাম। আর আজকে মেয়েকে এত কষ্ট করে, একটা মেয়েকে মানুষ করা একটা মা যে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে এই জায়গায় আমি নিয়ে এসেছি বন্ধুরা, সেটা একমাত্র আমি জানি গো। আমার পাশে কেউ ছিল না, কোনো দিন না। না আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি, আমার মা বাবাকে তো দেখেছো, তারা কোথার থেকে পারবে? তারা তো দুজন অসহায় বয়স্ক মানুষ, তারা পারবে না। হ্যাঁ, আমার দুটো ভাই আছে। আমার বড় ভাইটা যখন যেটুকু পারে ও আমাকে দেয়, হেল্প করে। আমার মেয়ের জন্য, পড়াশোনার জন্য করেছে। ও দিয়েছিল, যখন আমার মেয়েকে ভর্তি করলাম না, 50,000 টাকা দিয়েছিল। তো কি করব বন্ধুরা বলো, আমি কিছু করতে পারছি না। আমার হাজবেন্ড তো সে কোনো দিন কোনো কিছুতেই হেল্প করে না, আর আমাদের পাশে নেই। আর যদি শোনে মেয়ের পড়াশোনার জন্যে, কিচ্ছু দেবে এমনিতে দেয় না, আর দেবেই না, তো তাকে বলা বেকার। শুধু মানে যতবারই বলি আমি নিজেই ছোট হই, নিজেই অপমানিত হই। ওই জন্য বন্ধুরা আমি বলতে চাই না। একজন অসহায় মা, সে কতটা অসহায় হলে তারপরে সে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে, আমি তোমাদের কাঁদতে চাইছি না বন্ধুরা, কিন্তু কি করব বলো, আমার চোখের জলটাতে এমনি পড়ছে, আমি তো আটকাতে পারছি না। আজকে নিজের শরীরটা ভালো না, ডাক্তার দেখাতে পারছি না। আমি এই জন্যই না, এটাই ঠিক করেছিলাম যে যদি একটা ওই যে ঘুগনি ফুচকা বিক্রি করে না বন্ধুরা, ফুচকার গাড়িগুলো কিনতে পারতাম, তাহলে আমি ওই গাড়ি কিনতে পারলে বিকালবেলাটা, স্কুলের টাইমটা, আমার গলায় তো বুকে কষ্ট হচ্ছে, তো বিকালবেলাটা স্কুলের টাইমটা যদি আমি ঘুগনি
বাচ্চারা যে স্কুল দিয়ে বেরোয় ওই টিফিন টাইমটায় ঘুগনি, রুটি, তারপরে সন্ধ্যাবেলাটা রুটি, তড়কা, ঘুগনি এগুলো যদি বিক্রি করতাম তাহলে হয়তো আমার মেয়ের ফিসের টাকাটা উঠে যেত, কিন্তু হচ্ছে না, আমি পারছি না, ওই গাড়িটাই আমি কিনতে পারছি না। কোথার থেকে করবো বলো? এই 2-3 দিন বাপের বাড়ি যে বাবার যে পুতুল বানিয়েছিল দেখেছো তো বন্ধুরা, আমার বাবা তাই পুতুল বানায়, ওগুলো বানিয়ে বাবা মা দুজনে ঘর ভাড়া খায়, ঘর ভাড়া দেয়, তারা খায়। তো তাদেরকে আমাদেরই উচিত হেল্প করা। আমি যখন যেটুকু পারি করি, এখন আর পারি না গো। আগে পারতাম, তখন মা বাবাকে 50 কেজি চাল কিনে দিতাম, যখন যেটুকু পেরেছি দিয়েছি। এখন অনেক দিন হয়ে গেছে দিতে পারি না কিছু। আসলে আমারই তো এরকম অবস্থা আমার মেয়ের পড়াশোনাটার জন্যে। আমি চাই বন্ধুরা আমার মেয়েটাকে আমি একটু পড়াতে, আমি চাই যাতে আমার মেয়ের ভবিষ্যৎটা ভালো হয়। আমার নিজের জীবনটা তো শেষ, তো আমি চাই আমার মেয়ে যাতে, একটা মেয়ে পড়াশোনা করতে চায়, কান্নাকাটি করে মা মা আমি পড়তে চাই, আমাকে পড়াও। তো আমি কোথার থেকে পড়াবো? আমি, যে মেয়ে পড়তে চায় না তাদের কথা আলাদা, কিন্তু আমার মেয়ে তো বন্ধুরা পড়তে চায়, পড়া ছাড়াও আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু চেনে না, সবসময় পড়ে। তাহলে ওকে যদি আমি পড়াতে না পারি আমার কতটা কষ্ট, একটা মা হয়ে কি সহ্য করা যায় বলো তো তোমরা? আমি ব্লগ করছি, মানে সারাদিনের যে কাজ, ব্লগ ভিডিও কিছু করতে পারছি না, তোমাদের সাথে যে শেয়ার করবো সারাদিনের কাজ, রান্না বান্না, আমি 2 দিন ঘরে রান্নাই করি না, সব সময় টেনশন করছি কিভাবে কি করা যায়, যেহেতু আমার পাশে কেউ নেই, শুধু তোমরা আছো বন্ধুরা, তোমরা আমার নিজের, তোমরাই আমার সব কিছু, তোমরা আছো তাই আমি তোমাদের সাথে বলি, তোমরা একটা কিছু বলো, কিছু করো। আর ওই যে দেবরাজ যে ভাই, ভাই বা দাদা ভাই যাই বলি, তোমাকে বলছি দাদা ভাই, ওই যে বাপ্পাদা বললে না লক্ষ্মী কি ভান্ডারি, আমি ওখানে ওনার নাম্বারটা পেয়ে অনেকবার ফোন করেছি গো, উনি ফোন তোলে না, মেসেজে মানে কমেন্ট করেছি, রিপ্লাই করে না। তো যেটা হয় করে না সেটা সত্যি বলবো, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, ভাবছিলাম কি করব, খুব কষ্ট হচ্ছিল, তাই তোমাদের সাথে কথা বললাম। সারাদিনের জন্য যদি কাজে বেরিয়ে যায়, রান্নার লোকের বাড়ির বাসা কাজে, আমার মেয়েটাকে আমি দেখে রাখতে পারবো না। এই যে আমাদের যারা নিজের লোক আছে তারা ওকে পড়াশোনা করতে দেবে না, আমি থাকতে তাই করতে দেয় না, জোরে জোরে গান চালায়, চিৎকার চেঁচামেচি করে, আমার মেয়ে যাতে পড়তে না পারে, শুধু এই বাড়ির থেকে চলে যাওয়ার জন্যে। আমি যে কোথাও চলে গিয়ে ঘর ভাড়া থাকবো, থাকতে পারবো না, আমি কি করে থাকবো, ইনকাম কোথায় আমি যে থাকবো? বন্ধুরা শুধু চেষ্টা করছি মেয়ের, শুধু এই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি নিজে চিকিৎসা করতে পারছি না, ডাক্তার দেখাতে পারছি না। মেয়ে বলছে মা তুমি ডাক্তার দেখাও, কিন্তু আমি যদি ডাক্তার দেখাই, ভাবে আমি ডাক্তার দেখাবো 500 টাকা ভিজিট, তারপরে 2,500-3,000 টাকার ওষুধ, এরকম যখনই যাই। তো এই জন্যে ওই টাকাটা থাকলে আমার মেয়ের একটা বই হয়ে যাবে, খাতা হয়ে যাবে, এই ভেবে আমি দেখাই না। কিন্তু হ্যাঁ, আমাকেও না দেখালে হবে না, দেখাতে হবে। দেখি এই সমস্যাটা কি করে মেটাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছুতেই সমাধান হচ্ছে না বন্ধুরা। মা বাবার সাথে কথা বলেছি, ওদেরও কিছু নেই যে টাকা পয়সা কিছু দেবে আমাকে, আমি গাড়িটা একটা কিনবো, মানে ওই ফুচকার গাড়ি, ওটার কত দাম নেবে, হয়তো 10-12 হাজার টাকা নেবে বন্ধুরা, কিন্তু এক্ষুনি আমি সে টাকা কিছুতেই ম্যানেজ করতে পারছি না গো। আমি যেখানে কাজ করি সেখানেও চেয়েছিলাম, হবে না, দিতে পারবে না, তো কি করব, সবসময় টেনশন হচ্ছে যে আর তো কটা মাস, মেয়েটার পড়াটা যদি না করাতে পারি, যারা পড়ছো তারা জানো যে কীভাবে কি পড়ে, কতটা পড়ে। আমার মেয়ে সারা রাত পড়ে, 4টে-5টা তোমাদেরকে দেখাবো আমি আমার মেয়ে সারা রাত কীভাবে পড়ে, আর আমি ওর মাথার কাছে বসে থাকি। আজকে মেয়েটা পড়তে চায়, আমার মেয়ে পড়াশোনায় ভালো, কোনো দিন পড়াশোনায় ফাঁকি দেয়নি, সবসময় ফার্স্ট সেকেন্ড হয়ে এসছে।
আর এখন ও ওর স্বপ্ন ও ডাক্তার হবে, ডাক্তারি পড়বে, কিন্তু ওর মা যে খুবই অসহায়। ওর মা চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। যাই বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলতে পারছি না। তোমরা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, সবাইকে একটু শেয়ার করো, যাতে আমি ইউটিউব কোম্পানিকে, যেখান থেকে আমরা ভিডিওগুলো দিই, ইউটিউব কোম্পানিকে বলছি 2 হাত জোর করে, যদি আমার একটু কষ্ট করে তোমরা আমার একটা ভিডিও ভাইরাল করে দাও, ইউটিউব কোম্পানিকে বলছি, তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ের পড়াশোনাটা হবে, নাহলে আমার মেয়ের পড়াশোনাটা আমি আর করাতে পারছি না। এই সময় যে স্যারই পড়াবে অনেকটা টাকা ফিস, অনেক অ্যাডভান্স, পড়াতে পারছি না। ইউটিউব কোম্পানি তো অনেকের ভিডিও ভাইরাল করে, এই অসহায় মাকে কি দেখতে পাচ্ছে না? এই অসহায় মার একটা ভিডিও ভাইরাল করতে পারছে না, বলো তো বন্ধুরা? তো আমি ইউটিউব কোম্পানিকে বলছি আমাকে একটু দয়া করো। আমার সন্তোষী মাকে বলছি, সন্তোষী মা আমার একটা ভিডিও ভাইরাল করে দাও, যাতে আমার মেয়ের পড়াতে পারি, এখান থেকে একটা আর্নিং আসে, সেটাই যেন আমার মেয়েকে পড়াতে পারি, আমার মেয়ের পড়াশোনাটা করাতে পারি, আমার মেয়েটা পড়তে পারে। আমার মেয়েটা পড়ার জন্য খুব কান্নাকাটি করছে গো। তাই আমি তোমাদের কাছে বলছি বন্ধুরা, আর ইউটিউব কোম্পানিকে বলছি, যদি আমার এই ভিডিওটা দেখো একটু ভাইরাল করে দিও। একটা মেয়ের জীবন শেষ হতে তো বেঁচে যাবে, তোমাদের কাছে আমার সন্তোষী মা দয়া করো আমাকে। একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে না। আজকে একটা মা অসহায়, এত কষ্ট করে এই জায়গায় নিয়ে এসেছি আমি পড়িয়ে, আমি এখন হেরে যাচ্ছি আমার এই লড়াই। আমি অনেকটা চেষ্টা করেছি, তারপরেও চেষ্টা করে যাচ্ছি, জানি না কি করতে পারবো। ভিডিও যদি ভাইরাল হতো বন্ধুরা, তাহলে অন্তত এখান থেকে একটা আর্নিং হতো, আমি সেটা দিয়ে আমার মেয়েটাকে পড়াতে পারতাম। আমার কপালে এতটাই খারাপ যে আমার ভিডিওগুলো ভিউ আসে না, কেন আসে না কিচ্ছু বুঝতে পারি না। চ্যানেলের ব্যাপারেও জানি না, যেটুকু পারি ওইটুকু করি। আমি তো অনেক পড়াশোনা জানি না, তো আমি সেই জন্য চ্যানেলের ব্যাপারেও কিছু বুঝতে পারি না। অনেক কষ্ট করে ভিডিও এডিট করা শিখেছি, করি, এইটুকুই। আর কি করব বলো? তো তোমাদের ঘরের মেয়ে হিসেবে, যদি তোমাদের ঘরের মেয়ে মনে করো আমাকে, মেয়ে মনে করো বন্ধুরা, করে আমাকে একটু সাপোর্ট করো। তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো একটা করে, যাতে আমার একটা ভিডিও যদি ভাইরাল হতো, তাহলে আমার এখান থেকে একটা আর্নিং হতো, আমার মেয়েটার জন্য পড়াতে পারতাম আমি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি 2-3 দিন ডেইলি ব্লগ ভিডিও, কাজের ভিডিও দিতে পারছি না, চেষ্টা করব কালকে দেওয়ার। তো যাই বন্ধুরা, শেষ করে এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।